সত্যজিৎ রায়ের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্সে আপনারা নিশ্চয়ই এই লাইনটা তো শুনেইছেন, এবং আজকের আড্ডাও সেই মানুষটিকে নিয়েই, সত্যজিৎ রায়কে নিয়েই। এবং সকলের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিই, আমরা 3টের সময় আসবো বলেছিলাম, কিন্তু তারপরে কিছু কারণবশত আমাদের দেরি হয় এবং আরেকটি লাইভ আপনারা অ্যান্ড দেন দেয়ার নানের লাইভটা দেখেছেন। এরপরে আমরা এখন এসেছি আপনাদের কাছে এবং আমাদের সঙ্গে আছেন দুজন ভীষণ বিশিষ্ট মানুষ। সত্যজিৎ রায়কে নিয়ে কথা বললে যাকে ছাড়া হয় না, দেবাশিস মুখোপাধ্যায় বাবু আছেন, এবং আগের সপ্তাহে পুরস্কার গল্পে যার কণ্ঠ আপনারা শুনেছেন এবং ভালোবাসা দিয়েছেন, পুরস্কার গল্পে নারেটর হিসেবে সৌভিক বাবুকে আপনারা শুনেছেন, সৌভিক ঘোষ সরকার। দুজনকেই স্বাগত জানাবো। প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, সত্যজিৎ রায়কে নিয়ে গল্প আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, এবং আপনাকে ছাড়া তো সেটা একেবারেই অসম্পূর্ণ, কিন্তু যেটা জানতে চাইবো যে সত্যজিৎ রায়ের প্রতি এই আকর্ষণটা বা ওনার সাথে আপনার পরিচয়টা প্রথম কিভাবে, সেটা যদি একটু বলেন। দেখুন, আমি লাইব্রেরি সায়েন্সের ছিল এবং আমার কর্মসূত্রে হচ্ছে আজকাল পত্রিকার গ্রন্থাগারিক হিসেবে, এবং আমি যখন পড়ি লাইব্রেরি সায়েন্স তখন আমাদের একটা বিষয় ছিল বিবলিওগ্রাফি, যে বিবলিওগ্রাফি থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এবং প্র্যাকটিসটাও তো কোনো একটা বিষয় নিয়ে সেই সম্বন্ধে কী কী বই আছে, পত্রিকা বা স্পেশাল আর্টিকেল, এইসব নিয়ে একটা লিস্ট করতে হতো। তা আমার তার আগে বছর 3-4 আগে থেকে সত্যজিৎ রায় আমার খুব প্রিয় একজন লেখক, প্রিয় চরিত্র হয়ে উঠেছিলেন। ফলে আমি বিষয় হিসেবে সত্যজিৎ রায় নিয়েছিলাম। তাতে মাস্টারমশাইরা বলেছিলেন যে সত্যজিৎ রায় কী করে একটা সাবজেক্ট হতে পারে, তার কারণ সাবজেক্টগুলো তো আবার ভাগ করতে হবে। তাই বলছিলাম কেন ভাগ করা যাবে না, তো উনি ফিল্ম নিয়ে একটা ভাগ হতে পারে, একটা তারপরে লেখা নিয়ে হতে পারে, ড্রয়িং নিয়ে হতে পারে। তুমি বলছেন ঠিক আছে করো। এবার তখন সত্যজিৎ রায় নিয়ে ফিল্ম কি কি হয়েছে জানি, কিন্তু ওনার বই কি কি বেরিয়েছে, ওনার লেখা কি কি বেরিয়েছে, বা ওনার আঁকা কি কি বইয়ের কভার করেছেন, ইলাস্ট্রেশন করেছেন বা বিজ্ঞাপন ইত্যাদি ইত্যাদি, সেরকম কোনো তালিকা কেউ তখন তৈরি হতো না। তা আমি ওই পরীক্ষার জন্যে এই ব্যাপারটা করি, এবং পরীক্ষার পরেও মানে করি এবং ভালোই নাম্বার পেয়েছিলাম। এবং পরীক্ষার পরেও কিন্তু আমার ওই খোঁজাটা বন্ধ হয়ে যায়নি। আচ্ছা। এবং ওই আর সত্যজিৎ রায়ের, শুধু সত্যজিৎ রায় না, যে কোনো ক্রিয়েটিভ পারসন তারা কোনো কাজ করলে ওই কাজটাই করেন, সেই কাজটা গুছিয়ে রাখার প্রবণতা কিন্তু ক্রিয়েটিভ পারসনদের হয় না কখনো, কারণ ওরা পুরনো জিনিস দেখে না, আরো কি নতুন কি করবেন সেই দিকে। আর সত্যজিৎ রায়ের কোনো পিএ ছিল না, ফলে উনি কি কি লিখতেন, উনি কি কি কাজ করতেন, তার কোনো তালিকা বা তার কোনো সেগুলোকে ঠিকঠাক করে রেখে দেওয়া, এটা উনি করতেন না। ফলে ওনার লেখা পাওয়া যেত না, এবং এই লেখা খুঁজতে খুঁজতে আমি অনেক কিছু নতুন লেখা পাই, নতুন কভার ডিজাইন করেছে এরকম প্রচুর বই পাই। ফলে সেগুলো যখন দেখাতাম তখন স্বাভাবিক ওনার ভালো লাগতো। এবং আরো ইন্টারেস্টিং যে ওনার সমস্ত ইলাস্ট্রেশনে কিন্তু সবসময় সই থাকতো না, এমনকি বিজ্ঞাপন যেগুলো করতেন ডিজে কিমারে থাকাকালীন, সেই দেখবেন প্রত্যেকটা বিজ্ঞাপন সংস্থা যখন কাগজে বিজ্ঞাপন বেরোতো তাদের একটা 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 মার্ক থাকতো, যে এটাতে বোঝা যায় যে এটা ওই কোম্পানির করা। তা সেইগুলো দেখে দেখে আমি বিজ্ঞাপনগুলো খুঁজতাম, খুঁজে মানিকদাকে গিয়ে বলতাম। তখন অত কিন্তু স্ক্যান বা ছবি তোলা, মানে আমি যেগুলো বলছি এটা ধরুন 77-78 সাল, এসব ছিল না। ফলে আমি গিয়ে বলতাম, মানিকদা এই বিজ্ঞাপনটা দেখলাম, এটা কি আপনার করা? বা একটা ইলাস্ট্রেশন দেখলাম, আমার মনে আছে সুকান্ত নামা বলে একটা বই, পূর্ণেন্দুপত্তির প্রথম প্রচ্ছদটা, সুকান্ত মারা যাবার মাস 6 মধ্যেই, 6 না আরো কম, বইটা বেরিয়েছিল। তাতে সুকান্তের একটা স্কেচ ছিল, এবং সেটা দেখে আমার মনে হয়েছিল এটা সত্যজিৎ রায়ের। এবং সই ছিল না, উল্লেখও ছিল না। তা আমি গিয়ে বললাম, ওটা একটা কপি করতে পেরেছিলাম, গিয়ে মানিকদাকে দেখালাম, মানিকদা এটা কি আপনার করা? তো উনি বললেন যে হ্যাঁ এটা তো আমার, এ তো সুভাষ করিয়েছিল আমাকে দিয়ে, মানে ওই সুকান্ত নামের এডিটর ছিল সুভাষ মুখোপাধ্যায়। ফলে এই আবিষ্কারগুলো এবং এই ঘটনাগুলো ঘটছে ধরুন 47-48 সালের কাজ, ওগুলো নতুন করে উনি দেখছেন। ফলে ওনারও একটা ভালো লাগা তৈরি হতো, আমার তো ভালো লাগতোই। ফলে এইভাবে কাজটা। এবং দেখুন, আমি ওটা পাশ করেছি 77 সালে, আর এটা 2024, আমার খোঁজাটা কিন্তু থামেনি, এখনো চলছে আর কিরকম ভাবে। এবং ওনার ভান্ডারও অফুরন্ত, মানে এত কাজ করেছেন।
এবং আর সত্যি বলতে কি গ্রাফিক ডিজাইনার সত্যজিৎ নিয়ে তো এখন তেমন কোনো বই বেরোয়নি, লেখাগুলো অনেক হয়েছে, কিন্তু এই যে ব্যাপারগুলো, ফলে এটা আমাদের একটা দুর্ভাগ্য এবং আমার পক্ষে সৌভাগ্য যে আরো নতুন কিছু পাচ্ছি অনবরত। একদম। সৌভিকদা, তোমাকেও জিজ্ঞেস করব, তুমিও বহু গল্পে কণ্ঠ দিয়েছো এবং সত্যজিতের সঙ্গে তোমারও একটা সম্বন্ধ আছে। তুমি কিভাবে প্রথম আমাদের ক্ষেত্রে তো কিন্তু আমরা ছোটবেলায় যেরকম আর হাজার হাজার কোটি কোটি মানুষ যেভাবে দেখেছেন, সত্যজিৎ রায় তো আমাদের ডিএনএর মধ্যে ঢুকে গেছে একেবারে, এবং সেই গুবিগাইন বাগাবাইন, সেই সোনার কেল্লা, এগুলো থেকে তো বেরোনো যাবে না, রক্তের মধ্যে ঢুকে গেছে। তো যার ফলে তাকে নিয়ে কোনো কিছুর সঙ্গে যদি জড়িত থাকা যায়, সেটার থেকে আনন্দ তো আর কিছুতেই নেই। এবং এই পুরস্কার গল্পটি, এটির প্রসঙ্গে আমরা যে কথাটাতে আসতে চাই, এটি যে তিনি লিখেছেন এবং কোথা থেকে এলো, এটা কিন্তু আগে আমি পড়িনি। আচ্ছা, আমরা ফেলুদা পড়ে অভ্যস্ত, আমরা শঙ্কু পড়ে অভ্যস্ত, অন্যান্য ছোট গল্পও পড়েছি, কিন্তু এই গল্পটি আগে কিন্তু পড়িনি। এই পড়বার জন্য প্রথম এই গল্পটা পড়লো, এবং এই বিষয়ে উনি আমার থেকে অনেক একদম বেটার। সৌভিকদা যেরকম বলছিলেন যে আমাদের আগের সপ্তাহে ফ্রাইডে ক্লাসিক্সে পুরস্কার গেছে, এবং সেই নিয়ে ওই গল্পটা তোমার কাছ থেকে শুনবো যে কিরকম ভাবে তুমি আবিষ্কার করেছিলে। আচ্ছা, প্রথমে বলি যে সত্যজিৎ রায় কিন্তু পুরস্কার বলে কোনো গল্প লেখেননি। আচ্ছা, উনি যেটা লিখেছিলেন এটা একটা ইংরেজি গল্প, গল্পটার নাম ছিল অ্যাবস্ট্রাকশন, এবং এটা বেরিয়েছিল 1941 সালে অমৃতবাজার পত্রিকায়। আচ্ছা, সত্যজিৎ রায় যখনই কোনো ইন্টারভিউ দিতেন, ওনাকে যখন জিজ্ঞেস করা হতো যে আপনি কি করে লেখার জগতে এলেন, কিংবা আপনার প্রথম লেখা কি, উনি বলতেন 1948-এ একটি লেখা ইংরেজিতে ফিল্ম সংক্রান্ত, যেটা স্টেটসম্যানে বেরিয়েছিল, এটাই ওনার প্রথম লেখা। তা আমি যখন এই যে কাজ করছি, সত্যজিতের লেখা খুঁজে বার করার চেষ্টা করছি, তখন অসংখ্য লোকের সাক্ষাৎকার নিয়েছি, মানে সেটা ওদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাই। তা আমার মনে আছে নলিনী দাস, ওনার পিস্তুত দিদি, তাকে উনি হচ্ছেন, ওনার স্বামী অশোকানন্দ দাস হচ্ছে জীবনানন্দের ভাই। আচ্ছা, তা ওনার বাড়িতেই হচ্ছে সন্দেশের অফিস। তো ওনাকে যখন ইন্টারভিউ করতে গেছি, তো উনি কথায় কথায় বলেছিলেন যে সত্যজিৎ যখন শান্তিনিকেতনের ছাত্র, তখনও দুটো ইংরেজিতে গল্প লিখেছিলেন, এবং উনি বলেছিলেন সম্ভবত ইলাস্ট্রেটেড উইকলিতে বেরিয়েছিল। তা আমি প্রথমে গেলাম, তখন মানিকদার সঙ্গে এত আলাপ হয়নি আমার, আমি প্রথমে গেলাম শান্তিনিকেতন, ওখানে গিয়ে খুঁজে বার করলাম যে কবে উনি ভর্তি হয়েছিলেন কলাভবনে। কলাভবনের রেজিস্ট্রি খাতা দেখে যেটা বার করলাম হলো 13ই জুলাই 1940 সালে উনি ভর্তি হয়েছেন, লেখা রয়েছে ওতে, কিন্তু কবে ছেড়ে চলে এসছেন সেটা লেখা নেই। আমি এসে আবার সত্যজিৎ রায়কে জিজ্ঞেস করলাম যে এরম পেলাম, খাতায় রয়েছে, কিন্তু কবে এসছেন লেখা নেই। বললো কি করে থাকবে, আমি তো কমপ্লিট করিনি কোর্স। তবে আমি বললাম তাহলে এসেছিলেন কবে? বললেন যে যেদিন কলকাতায় জাপানি বোমা পড়লো প্রথম দিন, আমি তার পরের দিনই, মায়ের জন্য চিন্তা হচ্ছিল, আমি তার পরের দিনই চলে আসি। কাগজ খুঁজে বার করলাম কবে বেরিয়েছে, মানে কবে বোমা পড়েছে, 42-এর ডিসেম্বরে পড়েছে। এবার ওই সময়টা পেয়ে গেলাম। এবার ওখানে জিজ্ঞেস করেছিলাম যে কলা ভবনে কি কি কাগজ আছে, বলে ইলাস্ট্রেটেড উইকলি আসতো না, তার মানে ওটা বাদ। তাহলে কি কি আসতো না, স্টেটসম্যান আর অমৃতবাজার পত্রিকা, যেখানে গল্প বেরোতো। আমি প্রথমে স্টেটসম্যান খুঁজলাম, ওই সময়টা পেলাম না কিছু। তারপরে অমৃতবাজার খুঁজতে শুরু করলাম, এবং এই অমৃতবাজার খুঁজতে খুঁজতে যেটা হলো খুব ইন্টারেস্টিং। আর আমি দেখুন, এটা রবিবার বেরিয়েছিল, কিন্তু আমার কাগজ ঘাঁটতে খুব ভালো লাগতো, ফলে আমি প্রত্যেকটা পাতা উল্টে উল্টে দেখতাম। প্রথমে এরকম খুঁজতে খুঁজতেই একটা খবর দেখলাম, ছোট্ট খবর, যে ল্যাটিন আমেরিকায় একজন বিখ্যাত আর্টিস্টের একটা রেট্রোস্পেক্টিভ এক্সিবিশন হয়েছে, সমস্ত ছবি নিয়ে হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে যে ছবিটা, শেষে দেখা গেল সেটা উল্টো করে টাঙানো ছিল। এটা একটা ছোট্ট খবর। এবার এটা আমার জাস্ট একটা রেখে দিয়েছি, মানে মনে রয়ে গেল। এবার খুঁজতে 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 তারিখটা হচ্ছে 18ই মে 1941,
অমৃতবাজার পত্রিকায় অ্যাবস্ট্রাকশন বলে একটা কাগজের একটা পৃষ্ঠা রবিবার সরিয়েতে সানডে ম্যাগাজিন পুরো পাতা জুড়ে একটা গল্প বেরিয়েছে, এবং গল্পটার লেখক হচ্ছে এস রায়। আচ্ছা, গল্পটা পড়লাম, পড়ে আবার খুঁজতে শুরু করলাম, করতে করতে প্রায় মাস 10 বাদে 22 মার্চ 1942 আরেকটি গল্প পেলাম। সেটাতে গল্পটার নাম হচ্ছে সেটস অফ গ্রে, আচ্ছা, এবং সেটা 1942 22 মার্চ বেরিয়েছে। তা এবং সেটার লেখকের নাম হচ্ছে এস রয়, ROY। আচ্ছা, তো আমি কিন্তু সত্যজিৎ রায় তো নয়, ফলে আমি ফিরে আসি এবং এসে কিছুদিন বাদে ওনাকে একটা চিঠি লিখি যে এই গল্প দুটো পেলাম, এই গল্প দুটো আপনারই গল্প কিনা, লেখা কিনা একটু জানালে বাধিত হব। আরও কয়েকটা প্রশ্ন ছিল, সেগুলো দিলাম, এবং আমার মনে আছে দিন 7 মধ্যে তার উত্তর আসে। আচ্ছা, এবং তাতে উনি লিখছেন যে এই গল্প দুটো আমারই লেখা, শান্তিনিকেতনের ছাত্র অবস্থায় আমার লেখা, এবং এই গল্পের কথা কেউ জানে না, এবং আপনি কি করে এই গল্পের সন্ধান পেলেন জানতে কৌতূহল হচ্ছে, আর এই গল্পের কোনো কপি আমার কাছে নেই। আচ্ছা, এবং আমি নিশ্চিন্ত হলাম। এবং আরেকটা ইন্টারেস্টিং, আমি যখন ওনাকে পরে দেখা হয়েছে বলেছি, এই দুটো গল্পরই ইলাস্ট্রেশন করেছিলেন এস চক্রবর্তী, আচ্ছা আচ্ছা, মানে শৈল চক্রবর্তী। আচ্ছা, এবার এসে বললাম যে এই গল্প দুটোর ছবি এঁকেছিলেন এস চক্রবর্তী। দেখুন, যিনি পরবর্তীকালে বাংলা ইলাস্ট্রেশনে বিপ্লব আনবেন, তার লেখায় অন্যের ছবি বেরোচ্ছে। কিন্তু তার চাইতেও ইন্টারেস্টিং, এই শৈল চক্রবর্তীর কথা যখন বললাম যে এস চক্রবর্তী, বললেন যে আরে ওনার ছবি কপি করে করেই তো আমি আঁকা শিখি। এটা খুব ইন্টারেস্টিং যে, এবং এমনও হয়েছে যে ওনার ছবির ওপরে আমি পেন্সিল বুলিয়ে বুলিয়ে লাইন করতাম। আচ্ছা, মানে সাংঘাতিক। মানে এইটাই যে, একেবারে। এবং পরে যখন শৈল চক্রবর্তীর সঙ্গে মানে কথা হয়নি, শৈল চক্রবর্তীর এক ছেলে হচ্ছে শৈবাল চক্রবর্তী, আর একজন হচ্ছে আমাদের চিরঞ্জীব, মানে অভিনেতা। তা যখন শৈবালদাকে ঘটনাটা বলি যে এই বললেন, শৈবালদা গিয়ে বাবাকে বলেন, ওর বাবা তো উত্তেজিত যে বলে কি, বলছে হ্যাঁ, কারণ দেখুন কথার পিঠে কথায় এইটা বেরিয়েছে। একদম। এবং এবং দুটি গল্পেরই সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, দেখুন এই অ্যাবস্ট্রাকশন গল্পটা উনি শান্তিনিকেতনের ছাত্র অবস্থায় লেখা, এবং ওনার মাস্টারমশাই, প্রিয় মাস্টারমশাই হচ্ছে নন্দলাল বসু, এবং নন্দলাল বসু অ্যাবস্ট্রাকশন আর্ট পছন্দ করতেন না। একদম। এবং সেটা কিন্তু ওদের একটা গ্রুপ ছিল, গ্যাং অফ 4 বলতো। আচ্ছা, মানে সত্যজিৎ রায়, দিনকর কৌশিক, পৃথ্বীশ গঙ্গোপাধ্যায় আর মুত্তুস্বামী, আচ্ছা, এই 4 জনেই কিন্তু একটা মানে কি বলবো, মানে কলা ভবনের নাম করা 4 জন। সব সময় এদের 4 জনকে একসঙ্গে দেখা গেছে, এবং এরা যখন এক্সকারশনে যাচ্ছে, মানে খাজুরাহো, কোনারক, এলিফ্যান্টা, সব জায়গায় যখন যাচ্ছে, এই 4 জন যাচ্ছে, আচ্ছা, এবং সে দারুণ অভিজ্ঞতা আর কি। তো এদের যখন কথাবার্তা হচ্ছে, এদের যখন লেখা বেরোচ্ছে, এবং দিনকর কৌশিক মারা যাওয়ার পর যখন লিখছেন উনি, তখন বলছেন যে এই যে আমরা নানা রকমের অ্যালবাম দেখছি, দেশি বিদেশি অ্যালবাম আলোচনা করছি, কিন্তু যখনই পিকাসোর কথা হচ্ছে বা অন্য অ্যাবস্ট্রাক্ট শিল্পীদের কথা হচ্ছে, তখন পৃথ্বীশ বলতো সত্যজিৎ রায়কে যে খবরদার এইসব কথা কিন্তু মাস্টারমশাইকে বলিস নি, উনি রেগে যাবেন। কারণ এই যে, এবং গল্পটা আপনি পাঠ করেছেন, লোকে জানে যে সেখানে কিভাবে একটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং ওই গল্পের ওই যে ছবিটার নাম অ্যাবস্ট্রাকশন, ওই গল্পের নামটা একটা অদ্ভুত, বুলিস্ট, মানে যেটাকে স্বপ্নচারিণী বলছে। এবং ফলে এই ওই যে ওদের যে কথাবার্তা বা চরিত্ররা যে কথা বলছে, সেটা কিন্তু ওদের নিজেদেরই কথা। একদম। এবং পরের যে গল্পটা সেটস অফ গ্রে, যেটা বর্ণান্ধ, সেখানে আরো স্পষ্ট। এবং আর একটা ঘটনা বলি, যেটা ওনার মুখ থেকেই শোনা, যে সেখানে কিন্তু ওই যে চরিত্রটা, নায়ক যে চরিত্রটা, সেই যাকে বিয়ে করছে একজন পৃথুলা একজন, এবং সত্যজিতের জীবনেও কিন্তু কলাভবনের এক ছাত্রী
একটু পৃথুলা সে সত্যজিতের প্রতি একটু অনুরক্ত হন আচ্ছা এবং সত্যজিৎ সেটা পছন্দ করতেন না এবং অনেকভাবে এড়াতে চেষ্টা করতেন কিন্তু হতো না। আচ্ছা এবং ওখানে ওদের একটা ওয়াল ম্যাগাজিন বেরোতো, ম্যাগাজিনটার নাম ছিল হাতুড়ি, আচ্ছা এবং সেখানে সত্যজিৎ একটি কার্টুন আঁকে আচ্ছা এবং সেই কার্টুনে ওই পৃথুলা ছাত্রীর আচ্ছা কার্টুন আঁকে এবং সেটা দেখে কোনো বোঝার কোনো ঘাটতি ছিল না যে কাকে উদ্দেশ্য করে ওই ছবিটা আঁকা, কার্টুনটা আঁকা। আচ্ছা এবং আঁকার পর আমি শুনেছিলাম যে ও ছাত্রী নাকি কলাভবন ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু না, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে এই সেটস অফ গ্রেতে যে নারীর কথা আসছে, সেই নারী কিন্তু ওই কলাভবনের মানে তার জীবন থেকে নেওয়া না। আমার প্রথম যেটা মনে হয়েছিল যে দেখুন ওই যে প্রথম যে ঘটনাটার কথা, যে খবরটার কথা বললাম, সেই খবরটা একজন 20 বছর, তখন ওর বয়স 20 বছর, 20 বছরের একটি যুবকের মনে এতটাই রিয়াক্ট করেছিল যে সে তখন যে ভাষায় স্বচ্ছন্দ সেই ইংরেজিতে গল্পটা লিখে ফেলে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে গল্পগুলো আসে। ফলে এবং তারপরে কিন্তু 20 বছর উনি আর কিছু বাংলায় কোনো গল্প মানে কোনো গল্পই লেখেননি। তার পরের গল্প কি হচ্ছে না, বঙ্কুবাবুর বন্ধু 61-এ। একদম। ফলে এই গল্প দুটো কিন্তু সাহিত্যিক সত্যজিৎ হিসেবে কিন্তু খুবই মানে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। একদম। তাহলে এই গল্পটা বাংলাতে রূপান্তরিত করলেন কে? এবার এই প্রথম হচ্ছে এই গল্প দুটো 1941-এর পর, 41-42-এর পর সম্ভবত কোন সাল হবে এটা, 89 হবে, 89-90-তে এক্ষণে বেরোয়। আচ্ছা। ইংরেজিটা। আচ্ছা। আর অনুবাদটা বেরোয় 1995 সালে, ওর মৃত্যুর পর। ওর মৃত্যু 3 বছর পর, শারদীয়া দেশ পত্রিকায়। আচ্ছা। এবং এই দুটো অনুবাদ করেন কিন্তু বিজয় রায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে এবং বিজয় রায় অনুবাদ করেন, নতুন করে ইলাস্ট্রেশনও করেন সমীর সরকার। ফলে এবং ওনারও তখন অনেকটাই বয়স, উনি যখন অনুবাদ করেন অনেক বয়স, 80 পেরিয়ে গেছে, একেবারে 80 পেরিয়ে গেছে। ফলে যতই অনুবাদ হোক, অরিজিনাল ইজ অরিজিনাল একেবারে। কারণ শুনুন, অ্যাবস্ট্রাকশন আর পুরস্কার এই নামের মধ্যেই কিন্তু অনেকটা বদল আছে। মানে অ্যাবস্ট্রাকশন বলতে যে ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, পুরস্কার বলতে সেটা আসে না কিন্তু। একদম এটাই। সৌভিকদা, তোমায় জিজ্ঞেস করবো, তুমি যখন গল্পটা পড়লে, নারেট করলে, তখন তোমার কেমন লাগলো গল্পটা পড়ে? আসলে গল্পটা তো আমি আগে পড়িনি, তো যেহেতু এইটা বলবার সময় আগে পড়লুম, প্রথম যেটা আমার মনে হলো যে এটার মধ্যে দিয়ে আমি সত্যজিৎ রায় মানুষটাকে ছুঁয়ে দেখতে পেলাম। কোনো চরিত্র নয়, ওই লোকটা একদম যেন একটা জানলা দিয়ে আমি ওকে দেখতে পাচ্ছি, ওর মতামত আর্ট সংক্রান্ত, উনি কি ভেবেছেন সেই সময়, সেটার একটা পরিষ্কার রূপরেখা কিন্তু এই গল্পটার মধ্যে রয়েছে। এটা হয়তো সায়েন্স ফিকশন নয় বা এটা গোয়েন্দা গল্প নয়, কিন্তু এটার মধ্যে দিয়ে সত্যজিতের মনের মধ্যে একটা ঢুকে পড়া যায়। তার মনের যে গোলক ধাঁধা, এটা যিনি পাঠক তিনি গোয়েন্দাগিরিটা করতে পারবেন। মানে সেই সময় ওই ছেলেটি কি ভাবছিল, মাত্র 20 বছর বয়স, কিন্তু ভীষণ ম্যাচিওর এবং খুব স্পষ্ট একটা ধারণা যে উনি কি পছন্দ করেন না, উনি কোনটাকে ব্যঙ্গ করছেন এবং কি কারণে ব্যঙ্গ করছেন। এইটা কিন্তু আমার ভীষণ, মানে সত্যজিতের গল্প বলতে আমরা যেটা বুঝি, এটা ঠিক সেই অর্থে সত্যজিতের গল্প বলে মনে হয়নি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন এই কারণে, আমি এরমভাবে কখনো ভাবিনি। দেখুন, ফেলুদার মধ্যে বা জটায়ুর মধ্যে সত্যজিতের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক উঠে আসে, কিন্তু সত্যজিৎ মানুষটা এই গল্প দুটোতে যেভাবে উঠে এসছে, ওর কোনো গল্পতে কিন্তু আসেনি। এইটা কিন্তু খুব একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা আপনি দিক তুলে ধরলেন। মানে দেখুন, মানে ফেলুদার অনেক জিনিসপত্র সত্যজিতের সঙ্গে মেলে, আবার সেখানেও আমি বলি তার চাইতে বেশি মেলে কিন্তু জটায়ুর সঙ্গে। হ্যাঁ,
তাই? কারণ জটায়ুর অনেক জিনিস আচ্ছা, সত্যজিতের সঙ্গে শুনুন, জটায়ু ক্যারেক্টারটা কিন্তু ভাঁড় নয়, না একেবারেই না, একেবারেই নয়, একেবারেই না। একদম নয়। মানে যে লোকটা 3 মিনিটে তার বেড়াতে গেলে সে পোশাক আশাক বাক্স পান্ডা গুছিয়ে ফেলতে পারে, এবং যে লোকটার আত্মসচেতনতা বোধ, আত্মসম্মান বোধ প্রখর, কারণ সে কোথাও গাড়িতে বা ট্যাক্সিতে গেলে শেয়ারে যাবে, নচেত নয়। এবং যে লোকটার উটের কথা শুনে রবীন্দ্রনাথের একটা 6 পাতা কবিতার মধ্যে থেকে একটা ঠিকঠাক লাইন, ইহার যে হতেম যদি আরব বেদুইন, এই খুঁজে বার করে সেটা বলে দেওয়া, এটা একটা অশিক্ষিত লোকের পক্ষে সম্ভব নয়। এবং আপনি জানেন যে সত্যজিৎ রায় মদ্যপান পছন্দ করেন না, জটায়ু করে না। এবং জটায়ুর গল্প বা উপন্যাসের নাম সেটা কিন্তু সত্যজিতের গল্পের উপন্যাসের নাম হয়ে যাচ্ছে। বোম্বাইয়ের বোম্বেটে, এটা তো জটায়ুর একটা উপন্যাসের নাম, একদম সাহারায় শিহরণের সাহারায় শিহরণের মতো। এটা সত্যজিৎ নিজে করছেন, এবং নিজেকে নিয়ে ঠাট্টা করা, এটা কিন্তু যাত্রার পক্ষে করা সম্ভব নয়। এবং এই জন্য আমার মনে হয়েছে যে সত্যজিৎ ফেলুদার চাইতে সত্যজিতের প্রিয় চরিত্র হচ্ছে কিন্তু জটায়ু একেবারেই। এবং এবং এতটাই প্রিয়, এবং যিনি এটাকে পর্দায় নিয়ে এসেছিলেন সন্তোষ দত্ত, সত্যজিতের এতটাই পছন্দ হয়ে গেছিল যে দেখবেন জটায়ু ছবি প্রথম দিকে 3টে উপন্যাসের 3 রকম ছবি আছে, কিন্তু ফিল্ম হয়ে যাবার পর আর সন্তোষ দত্ত ছেড়ে যায়নি, ইলাস্ট্রেশনে ওটাই হয়ে গেল। কারণ কি না, এই যে একজন শিক্ষিত মানুষ, এবং সে তার নিজের সম্বন্ধে সচেতন, এবং সে তার ভুলগুলোকে স্বীকার করতে কখনো দ্বিধাবোধ করেনি, একটা নিখুঁত একটা চরিত্র, একদম। কিন্তু সেটা ভাঁড় হয়ে গেলে সেটা আমাদের কাছে খুব কষ্টদায়ক। একদম। ফলে এটা আমার মনে হয়েছে যে জটায়ু চরিত্রটা ভীষণভাবে মানে, কিন্তু যতই হোক কখনো সত্যজিতের কোনো গল্পে ওই আপনি যেটা বললেন, বারবার বলতে ইচ্ছে করছে আমার, যে এই সত্যজিৎ নিজে ওই 2টি গল্পে যেভাবে উপস্থিত, এটা অ্যাকচুয়ালি পড়তে গিয়ে একটা শব্দগুলোর ভেতরে ঢুকলে একটু বোঝা যায় যে একদম বুকে এসে লাগছে, মাঝখানে কোনো বাধা নেই, উনি একদম পরিষ্কার সোজা বলছেন কথাগুলো একদম। এবং আমি এইটার লিঙ্কেই বলবো যে আমি যে কয়েকটা গল্প পড়েছি সত্যজিতের, তার মধ্যে যদি আমি বলি যে বঙ্কুবাবুর বন্ধুতে প্রাইমারি স্কুল শিক্ষকের সাথে এলিয়ানের একটা বন্ধুত্ব দেখানো হয়েছে, বা মৃগাঙ্ক বাবুর রিভার্স বিবর্তন হোক, বা ভূততে ভেন্ট্রিলোকুইজম আছে। তো এই গল্পগুলো সাধারণত ছোটদের জন্য হলেও আমার মনে হয় বড়রাও খুব অনায়াসে এগুলো পড়তে পারে। তো তোমাদের দুজনের কাছেই প্রশ্ন থাকবে যে অ্যাজ আ রাইটার এটা কি ওনার এক্সপ্লোরেশনের একটা দিক ছিল, নাকি এটা ওনার একটা মানে ওনার থট প্রসেসটাকে আমরা বুঝতে পারি এটার থ্রু দিয়ে? প্রথমে বলি যে সত্যজিৎ রায় এমন একটা মানুষ এবং এতদিকে কাজ করেছেন, ফলে ওনার অভিজ্ঞতা প্রচুর, এবং শেষ দিকে উনি খুব ওই লোকেশন দেখতে যাওয়া, শুটিং করতে যাওয়া, অনুষ্ঠানে যাওয়া ছাড়া আর কিন্তু আগে যেভাবে মিশতেন সেরকম তো মিশতেন না। কিন্তু ওর অভিজ্ঞতাগুলো আমি বুঝতে পারি যে কি। আমি একটা ছোট্ট ঘটনা বলি, চকদিঘিতে ওনার ঘরে বাইরে শুটিং হচ্ছে। আচ্ছা আচ্ছা। তা আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে আমি দেখতে যেতে পারি? উনি বললেন হ্যাঁ পারেন, তুমি কিন্তু একবার অনিল চৌধুরীর সঙ্গে কথা বলে নাও কীভাবে যাবে টাবে। তা অনিলদার সঙ্গে গিয়ে বললাম যে মানিকদা যেতে বলেছে। তো উনি বললেন যে আমি সকালবেলায় এই সময় গাড়ি ছাড়বো। আমি বললাম না, আমি আমার মতো পৌঁছে যাব। আচ্ছা, এইবার হলো কি, আমি তখন ভদ্রেশ্বরে থাকি, ভদ্রেশ্বর থেকে ষাড়ফুলি এলাম, ষাড়ফুলি থেকে তারকেশ্বর গেলাম, তারকেশ্বর থেকে বাসে করে চকদিঘি গেলাম। প্রথম যখন গিয়ে পৌঁছলাম, উনি আমাকে দেখেই, সত্যজিৎ রায় আমাকে দেখেই বলে, আরে তুমি কোত্থেকে গেলে? তোমাকে তো যখন আমরা মানে স্টার্ট করলাম তোমায় দেখিনি তো। আমি বললাম না মানে আমি নিজেই এসেছি। বলে তুমি তো ভদ্রেশ্বরে থাকো, কী করে এলে? এবং আমি ওই যে পুরোটা কি করে এলাম সেটা বললাম, এবং পুরোটা উনি দাঁড়িয়ে শুনলেন, এবং আমি বুঝতে পারলাম এই যে শোনাটা, এটা কিন্তু পরিচালক সত্যজিৎ না, এটা কিন্তু সাহিত্যিক সত্যজিৎ। যে এই যে অভিজ্ঞতাগুলো। আর একটা ঘটনা বলি আমি যে
কিভাবে উনি প্লট, মানে আমি যদি প্রশ্ন থেকে একটু বেরিয়ে না না যাচ্ছি, ঠিক আছে একদম যে আমি যখন ওনার সঙ্গে মাঝে মাঝে কি দেখা করতাম, উনি জিজ্ঞেস করতেন কি কিরকম কাজ এগোচ্ছে, কি আবিষ্কার হলো, কি নতুন কি খুঁজে পেলে। তা আমি বলতাম যে মানে এমনি ঠিক আছে, কিন্তু যখন ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে কাজ করতাম, খুব পুরোনো পত্রপত্রিকা চাইতাম, তা ওই ধরুন আমি রিকুইজিশন স্লিপে লিখে দিলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর এনএফ মানে নট ফাউন্ড বলে লিখে চলে এলো। এরকম 3-4 দিন এরকম হলো, বলুন অত দূর থেকে যাই তো ভালো লাগে না। বললো ও তাই? আমি হ্যাঁ। তো তারপর তার কী করলে? আমি বললাম তারপর একদিন রেগে মেগে ওদের, আমার মনে আছে এখনও, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের সঙ্গে দেখা করলাম, নচিকেতা ভরদ্বাজ ছিলেন। উনি সবটা শুনে বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি স্টক রুমে চলে যান, গিয়ে দেখুন তো যে কেন সত্যি আছে নাকি। আমি বললাম এই পুরনো পত্রপত্রিকা কে দেখবে যে এতদিন ধরে পাওয়া যাচ্ছে না। তো আমি গিয়ে দেখলাম যে সমস্ত পত্র পত্রিকা যেগুলো আমি খুঁজছি সব ওলট পালট, আচ্ছা মানে এই যেখানকার থাকার কথা সেখানে নেই, পাশের তাকে রয়েছে। তা স্বাভাবিক, ও গিয়ে যে খুঁজবে সে তো ওই যেখানে থাকার কথা সেখানটায় খুঁজবে। তা আমি 2 দিন সময় নিয়ে পুরোটা ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দিয়ে এলাম, তারপর থেকে আর কোনো অসুবিধা হয় না। তো মানিকদা শুনলেন হ্যাঁ ঠিকই তো, যে যেখানকার জিনিস সেখানে না পেলে লাইব্রেরির বই তার কোথাও পাওয়া যাবে না। তো একটু হয়ে গেল। ওমা পরের মাসে দেখি না একটা গল্প বেরোলো ধাপ্পা নামে। আচ্ছা ধাপ্পাতে হচ্ছে মূল ক্যারেক্টারটা হচ্ছে একজন ম্যাজিশিয়ান, সে খুব বিখ্যাত ম্যাজিশিয়ান, কিন্তু তার একটা হবি হচ্ছে ম্যাজিকের বই কালেক্ট করা সারা পৃথিবীর, এবং সেটা গুছিয়ে রাখবার জন্য উনি একজন লাইব্রেরিয়ান নিয়োগ করেছে, যে ছেলেটা লাইব্রেরি সায়েন্স পাস করে সদ্য পাস করেছে, এবং আমিও সদ্য পাস করেছি। এবং তাতে দেখা যাচ্ছে একটি ওর ম্যাজিশিয়ানের একজন পুরনো স্কুল ফ্রেন্ড, সে তার সঙ্গে দেখা করতে গেছে, এবং সে অনেকক্ষণ বসে থাকবার পরও সেই ম্যাজিশিয়ান তার সঙ্গে দেখা করেনি, এবং সে রাগ করে, রাগের দুঃখে অভিমানে সে বাড়ি চলে আসে। এবং তার পরের দিন সেই ম্যাজিশিয়ান ও লাইব্রেরি থেকে একটা বই খুঁজতে গিয়ে দেখেন না 2 ভলিউমের একটা বইয়ের একটা ভলিউম আছে, একটা ভলিউম নেই। তা তখন ওর মাথায় ঢোকে যে নিশ্চয়ই ওই বন্ধুটা নিয়ে গেছে, এবং ওই বন্ধু কার্ড রেখে গিয়েছিল বলে ও সঙ্গে সঙ্গে সেই কার্ড দিকে তার বাড়িতে যায়, গিয়ে ক্ষমা চায়। তখন তার বন্ধু বলে যে আসলে আমি অন্য কারণে যাইনি, আমার ভাইজি তোর ম্যাজিক দেখে খুব পছন্দ হয়, সে তার একটা অটোগ্রাফ চেয়েছিল, আমি ওর খাতা নিয়ে গেছিলাম, কিন্তু তুই তো দেখা করলি না। তা বললো আমি জানতাম তুই আমার বাড়িতে আসবি। তখন বললো যে হ্যাঁ তুই নিয়ে আয়, ওকে নিয়ে আয়, আমি অটোগ্রাফ দিচ্ছি, আর বল তুই আমাকে বার করে দে বইটা। তখন বললো যে না না, আমি তোর বই লাইব্রেরি থেকে নিয়ে আসিনি, আমি শুধু ওখান থেকে নিয়ে এসে অন্য জায়গায় রেখেছি, তুই গেলেই পেয়ে যাবি। ওই ঘটনাটা, ওই যে ঘটনাটা, মানে এই যে মানে কি করে জীবনের অভিজ্ঞতাগুলো কিভাবে গল্পতে নিয়ে আসছেন, একদম এইটাই। এবং দেখুন আপনি যে বঙ্কুবাবুর বন্ধু কথা বললেন, যে এটা কিন্তু ওর অন্যরকমভাবে ভাবার একটা স্কোপ ছিল, উনি ভাবতেন, কারণ সায়েন্স ফিকশন ভক্ত ছিলেন উনি। এবং কলকাতায় প্রথম সায়েন্স ফিকশন ফিল্ম ক্লাব তৈরি হচ্ছে অদৃশ বর্ধন আর সত্যজিৎ রায় মিলেমিশে। আচ্ছা এবং সেখানে যারা সায়েন্স ফিকশন ফিল্ম করতো যেমন, এবং যারা লেখক, তাদের সঙ্গে চিঠি চালাচালি হচ্ছে। এটা দেখবেন অর্ডার অফ দি এলিয়েন বলে একটা বইতে সব গেছে। ফলে এই বঙ্কুবাবুর বন্ধু দেখুন, তখন এই উপগ্রহ, এলিয়েন, স্যাটেলাইট, এইটা নিয়ে বিরাট গবেষণা চলছে। ফলে এবং যেই গবেষণাগুলো হচ্ছে, কারা করছে, কি আমেরিকা এবং রাশিয়া। এবং সত্যজিৎ তার নিজের মতো করে ভাবছে যে একটা ডেভেলপিং কান্ট্রি, তার একজন নাগরিক তো উনি। ফলে এলিয়েন এসে আলাপ করছে কার সঙ্গে না, একটা অজ পাড়া যায় একটা ভূগোলের মাস্টারমশাইয়ের সঙ্গে। এবং এটা নিয়ে যখন উনি একটা ফিল্মে স্ক্রিপ্ট করছেন, সেখানে এলিয়েন এসে কার সঙ্গে আলাপ করছে না, একটা ভিকিরি বালকের সঙ্গে। ফলে এইটা, এবং তার চেয়ে তো বড় কথা হচ্ছে যে এলিয়েন শিক্ষাটা যেটা দিয়ে গেল, নিশ্চয়ই সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আপনি বলুন আপনার অভিজ্ঞতা। না না, আমার দেখুন, আপনি যেভাবে সত্যজিতের সঙ্গে মিশেছেন, তাকে দেখেছেন, এইটি আমাদের প্রাপ্তি। মানে আপনি বলছেন
কান ভরে শুনছি। মানে এরকম একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হ্যাঁ, এটা তো- শোনার এটা তো হয় না। সৌভাগ্যটা মনে হয় সত্যি। এটা আসলে আমার একটা কি সুবিধা ছিল জানেন তো, আমি কখনো ইন্টারভিউ করব বলে তো যাইনি, কথার পিঠে কথা এসছে। একদম। এবং এক একটা জিনিস দেখাবার পর তার যে উত্তেজনা, তার যে ভালো লাগা, এটা আমার আমার একটা ছোট্ট ঘটনা বলি যে আমি ওটা করে, তা আমি বললাম, ও আপনি সূর্যমোদকের কথা বলছেন? বলে হ্যাঁ হ্যাঁ সূর্যমোদক। আমি বললাম না মানিকদা, ওটা ভদ্রেশ্বরে নয়, ওটা চন্দননগরে। বলে না, ওটা ভদ্রেশ্বরে, কারণ চন্দননগর শহরটা পড়ার আগে দুটো থাম, একটা ছোট খাল আছে, তারপর একটা ব্রিজ আছে, আর দুটো থাম আছে। আচ্ছা, বলে ওটা হচ্ছে চন্দননগরের মানে মানে ওই পর্যন্ত আর কি, ওইটা পেরোলেই চন্দননগর। বললো আমি আমি জানি, আমি আমি নজর রাখতাম যাতে ওটা পেরিয়ে না যায়, ওই ঠিক ওই থামের ঠিক আগে ডান দিকে দোকানটা। আমি বললাম হ্যাঁ মানিকদা, যে ওটা ঠিকই তো, ওটা ভদ্রেশ্বরে। তো এবার হয়ে যাবার এটা যেদিন ঘটে, আমি তার পরের দিন আমি ওই দোকানে যাই, এবং ওই দোকানের যিনি মালিক ছিলেন শৈলেন মোদক, এবং তিনি একটু কি বলবো সবসময় রেগে থাকতেন, আচ্ছা, সবসময়। এটা একটা অদ্ভুত চরিত্র। তা আমি গিয়ে মিষ্টি ফিষ্টি কিনলাম, কিনে যখন দাম দিচ্ছি, উনি ক্যাশে বসতেন, দাম দিচ্ছি যখন, তখন আমি বললাম যে আপনার দোকানের মিষ্টির খুব সুখ্যাতি করছিলেন একজন বিখ্যাত ভদ্রলোক। তো উনি ওনার স্বভাব সুলভ মতো বললেন কে? তাই বললাম সত্যজিৎ রায়। বলে হ্যাঁ করবেই তো। মানে যখনই উনি এদিক দিয়ে যেতেন, উনি মিষ্টি খেতেন, মিষ্টি নিয়ে যেতেন, 25 টাকা পান। আচ্ছা, আমি বললাম 25 টাকা পান মানে? বলে উনি একবার ওই মনোহরা, স্পেশাল মনোহরা নিয়ে যাবেন বলে 25 টাকা দিয়ে গেছিলেন, কিন্তু আর এদিক দিয়ে ফেরেননি, আর নিয়েও যাননি। আচ্ছা, তা আমি বললাম এটা কবেকার? বলো অনেক, ও 20-25 বছর আগেকার। তা আমি পরে আবার যখন মানিকদার বাড়িতে গেলাম, গিয়ে পুরো অভিজ্ঞতাটা বললাম, উনি সবটা শুনলেন। উনি কিন্তু খুব ভালো শ্রোতা, যখন কেউ কিছু বলতো, সে যতই যেরকমই কথা হোক না কেন, পুরোটা শুনতেন। উনি পুরোটা সব শুনলেন। শুনে ওনার প্রথম প্রশ্ন হলো, মিষ্টিটা পাঠিয়েছে? আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম যে না, পাঠায়নি। তা দেখুন, আমি পরে নিয়ে গিয়েছিলাম যদিও। দেখুন এই ঘটনাটা, এই যে ঘটনাটা উনি যে 25 টাকা পান, এই ঘটনাটা ঘটছে তখন জিটি রোড দিয়ে শান্তিনিকেতন যেতে হতো। এই 50-এর দশকের শেষ বা 1960-এর দশকের প্রথম। আর আমি যেটা বলছি এটা হচ্ছে ধরুন 82-83 সাল। তা এর পরে দিল্লি রোড চালু হয়ে যায়, দিল্লি রোড দিয়ে গেছেন। দেখুন এই যে 50-60-এর দশকের একটি ঘটনা, সেই ঘটনাটা, সেই শহরটা ফিরে এলো 1974 সালে, যখন উনি সোনার কেল্লা লিখলেন। দেশে সোনার কেল্লা বেরোচ্ছে, এবং তাতে প্রথম জটায়ু ইন্ট্রোডিউস করছেন উনি। এবং জটায়ু প্রথমেই বলছেন যে আমার নাম লালমোহন গাঙ্গুলি, আমি জটায়ু ছদ্মনামে রহস্য রোমাঞ্চ উপন্যাস লিখি, থাকি ভদ্রেশ্বরে। একদম। দেখুন সেই যে মিষ্টির প্রতি ওনার যে ভালোবাসাটা, সে কিভাবে ঘুরে এসছে। আমি অনেক ভাবতাম যে এত শহর, এত জায়গা থাকতে ভদ্রেশ্বর কেন? এবং জটায়ু ক্যারেক্টারটা এতটাই ফেভারিট ওনার, যে সেই জটায়ুকে উনি ভদ্রেশ্বর থেকে নিয়ে এলেন কোথায়? নিয়ে এলেন ওনার জটায়ুর পরে থাকতেন কোথায় না, গড়পার রোডে, যেখানে সত্যজিতের জন্ম হয়েছিল। নিজে থাকতেন না, জন্ম হয়েছিল একদম সেইখানে। ফলে বুঝতে পারছেন যে এই যে ওই অভিজ্ঞতাগুলো এরকম চমৎকার, মানে 2-2 22 হয়ে যায় আর কি। একেবারে। মানে অনেকগুলো প্রশ্ন তৈরি করে এনেছিলাম, কিন্তু এই যে এক্সপিরিয়েন্স গুলো শুনতে শুনতে আর কিছু জিজ্ঞেস করতে খুব একটা ইচ্ছে করছে না, কিন্তু সময়ের একটা আমাদের তো ব্যাপার আছে। তো তার জন্য শেষ একটাই প্রশ্ন জিজ্ঞেস করব যে আপনার কাছে তো মানে সত্যজিতের পুরো ভান্ডার আছে, এবং তার মধ্যে থেকে যদি আপনাকে কিছু ছোট গল্প চুজ করতে হয় যে এই গল্পগুলো না পড়লে সত্যজিৎকে চেনা যাবে না বা মিস করা হবে, সেটা কি হবে? এটা খুব শক্ত প্রশ্ন, খুব শক্ত প্রশ্ন। এবং দেখুন, আমার যা গল্প যা মনে আছে বা সব শুদ্ধ, সেখানে আমার এখন তো এই মুহূর্ত থেকে আমার ফেভারিট গল্প হয়ে গেল কিন্তু অ্যাবস্ট্রাকশন। আচ্ছা, কারণ যেভাবে আপনি ব্যাখ্যা করলেন, একদম। কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ টাচি একটা মর্মস্পর্শী গল্প যেটা আমার, সেটা হচ্ছে অসমঞ্জ বাবুর কুকুর। যে কুকুরটা হাসতো, এবং যে কুকুরটা
বুঝতে পারে যে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। ফলে এটা আমার কাছে একটা খুবই আমার মনে হয়েছে যে, বা পটলবাবু ফিল্ম স্টার, আমার মাঝে মাঝে মনে হয় যে সত্যজিৎ যদি ফিল্ম না করতেন, ওনার গল্পগুলো কিন্তু মানে বাংলা সাহিত্য জগতে কিন্তু এটা আমার মানে সাহিত্যিক সত্যজিতের মূল্যায়ন আমার মনে হয় এখনো হয়নি। হ্যাঁ, গল্পগুলো যেভাবে উনি লিখেছেন, এবং উনি কিন্তু জানেন তো, উনি একবার শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্যিক সত্যজিতের একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলেন, উনি কিন্তু দিতে চাননি, বলে আমি সাহিত্যিক নই, কারণ আমি সন্দেশের পাতা ভরাবার জন্য লিখতে শুরু করি। এবং সেই লোকটা, সেই ব্যক্তি যখন এক একটা গল্প লেখেন, এবং সন্দেশে যে গল্প বেরোচ্ছে, এবং সেই গল্প এখনো আপনি যদি বাংলা সাহিত্যের বাজারে যদি খোঁজ করেন, দেখবেন সবচেয়ে বেশি বই বিক্রি হচ্ছে কিন্তু সত্যজিৎ রায়ের, সবচেয়ে বেশি। একদম না, এই বৈচিত্র্য তো পাওয়া যাবে না। আর এই ইমাজিনেশন, কল্পনা, অকল্পনীয় একটা বৃহৎচঞ্চুর মতো একটা ভাবনা, একদম এই যে একটা জাস্ট ভাবনা, রতনবাবু লোকটি, বাপরে, এটা অদ্ভুত অদ্ভুত গল্প। একদম আসলে কি জানেন তো, সত্যজিৎ রায় তো খুব ভালো শ্রোতা এবং খুব ভালো পাঠক, প্রচুর পড়েছেন, এবং উনি এক একটা ছবি করতে গিয়ে, যেগুলো একটু পিরিয়ড পিস, সেগুলো করতে গিয়ে যেভাবে বই পড়েছেন, আমার মনে আছে রঞ্জন বন্দ্যোপাধ্যায় একটা লেখা লিখেছিলেন যে শতরঞ্জকে খিলাড়ি করতে গিয়ে উনি কি কি বই পড়েছেন, এইটা একদম পড়াটা ফলে এমন। আর ফিল্মের জন্য তো গল্প পড়ছেন, অনবরত পড়ছেন, এবং না হলে বলুন যে অরণ্যের দিন রাত্রি, সেই লেখাটা কোথায় বেরোচ্ছে? সেই লেখাটা বেরোচ্ছে শারদিয়া উল্টোরথে। আমরা বলুন তো, যে আমরা এখন তো, আপনি একটু বয়সে কম, কিন্তু আপনি বলুন যে আমরা যারা একটু সাহিত্য চর্চা করি, আমরা কজন শারদীয়া উল্টোরথ বা শারদীয়া প্রসাদ পড়ি? সত্যি আমাদের কয়েকটা হাতে গোনা 2-3টের বাইরে আমরা, মানে কি পড়ছেন উনি, সব রকমের পড়ছেন, ঠিক একদম। ফলে এই ওর প্রত্যেকটা গল্প, আমি পুরস্কারে যে অ্যাবস্ট্রাকশন গল্পে যে চরিত্র বলছে, যার কথা, সেও কিন্তু ভোরেশাস রিডার, এবং সে দেখেছে প্রচুর ছবি দেখেছে, প্রচুর ছবি, সে বিদেশি প্রচুর ছবির মধ্যে স্নাত হয়েছে, এবং তারপরে একটা ধারণায় গেছে। একদম ভেতরটা কিন্তু ওই প্রচুর পড়া, প্রচুর দেখার পরে একটা, মানে এই যে বললেন না আপনি, যে উনি যখন ইনারাই করছেন, তখন উনি একজন দিনকর কৌশিককে একটা চিঠি দিচ্ছেন যে বিনোদদা যখন আমাদের পড়াতেন, তখন যে অ্যালবাম দেখিয়েছিলেন, তার মধ্যে একটা ইজিপ্টের ছবির অ্যালবাম দেখিয়েছিল, তুমি কি ওই অ্যালবামটা খুঁজে বার করতে পারবে? বুঝতে পারছেন মানে কত ছবি দেখেছেন যে উনি। ফলে এই যে সত্যজিতের যে বেড়ে ওঠাটা, সত্যজিৎ হয়ে ওঠাটা, কিন্তু আপনারা মানে এইটা নিয়ে খুব একটা চর্চা হয়নি, যদি শান্তিনিকেতনে না যেতেন, সত্যজিৎ রায় কিন্তু সত্যজিৎ রায় হতেন না। কারণ কারণ সত্যজিৎ রায় শান্তিনিকেতনে যাবার আগে উনি কি করতেন? উনি ইংরেজি ফিল্ম দেখতেন, হলিউডের পোকা, যে 1 বছরে একটা ছেলে, সে 39টা ছবি দেখছে, তার মধ্যে 2টো বোধহয় ইংরেজি ছবি, একটা হিন্দি ছবি, বাকি সব হলিউডের ছবি, এবং ইংরেজি উপন্যাস পড়ছে, ওয়েস্টার্ন মিউজিক শুনছে, মানে পুরোটাই হচ্ছে ইউরোপিয়ান সভ্যতা। এবং সে শান্তিনিকেতনে গিয়ে পুরো বদলে গেল। এবং শ্যাম বেনেগল একটা কথা বলতেন যে সত্যজিৎ রায় হচ্ছেন প্রথম একজন ভারতীয় চিত্র পরিচালক যিনি প্রথম ভারতীয় পদ্ধতিতে একটি চলচ্চিত্র নির্মাণ করে বিশ্বের সামনে তুলে ধরলেন। তা এই যে ভারতীয় পদ্ধতি, এটা তো শান্তিনিকেতনে গিয়ে শেখা। একদম একদম। এবং কে শেখাচ্ছে?
নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, পৃথ্বীশ নিয়োগী, দিনকর কৌশিক। একদম এই পরিমণ্ডলটা, একদম এবং সেই অভিজ্ঞতা নিয়েই আপনার এই প্রথম দুটো গল্প, যেটা সেই একদম। আরো শোনার তো ইচ্ছে নিশ্চয়ই আছে, মন তো অবভিয়াসলি সত্যজিৎ রায়কে নিয়ে ভরে না, কিন্তু সময়ের একটি ব্যাপারের জন্য আমাদের এই আড্ডাটা এখানেই শেষ করতে হবে। এবং আমি খুব মানে এমনি এই আড্ডাটার নাম দিয়েছিলাম অজানা সত্যজিৎ, এবং আই থিঙ্ক খুব মানে সুন্দরভাবে সেটা অনেকগুলো অজানা তথ্য একদম অনেকগুলো অজানা তথ্য আমরা জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে দেবাশিস বাবু, অনেকটা দূর থেকে উনি এসেছেন। এবং সৌভিকদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে জয়েন করার জন্য। সকল দর্শককে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। এবং আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি অর্ণব এবং সৌভিককে, যে খুব ভালো লাগলো কথা বলে। ধন্যবাদ।